সফলতা আসে, এটা যেমন সত্য এই পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ করে সফলতা আসে। হ্যাঁ, বুঝতে পেরেছ? জি ম্যাডাম, যুদ্ধ করে কিন্তু সফলতা আসে। আমরা যেরকম গণঅভ্যুত্থান করে এটা কিন্তু আমাদের সফলতা। তো যুদ্ধ বিগ্রহ করে সফলতা এই এই মেয়েরা করবে। যুদ্ধ এই দেখো, তোমরা যদি কথা না বলো তাহলে আমার একটু মানে স্বাভাবিক কণ্ঠে আমি ক্লাস নিতে পারি। আর আমি যখন চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলি তখন কিন্তু খুব কষ্টকর হয়। এটা তোমরা বুঝো না, তোমরা যখন অ্যাপ্লাই করতে তখন বুঝো। তো এই পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ করে সফলতা আসে, এটা যেমন সত্য সেরকম সত্য এটাই যে শেষ সত্য তা নয়। হ্যাঁ, আমরা শান্তিপূর্ণভাবেও সফলতা নিয়ে আসতে পারি। ঠিক আছে, শান্তিপূর্ণভাবে মিউচুয়ালিটির মাধ্যমেও আমরা জীবনে সফলতা নিয়ে আসতে পারি। ছাত্ররা একটু চুপ করবে। হ্যাঁ, তাহলে এই লাইনটাতে এটাই বোঝানো হয়েছে। ঠিক আছে, আজকে অনেক রোদ্রে শব্দ প্রতিদিন মাথা শান্ত থাকে, একদিন রাগ করতে করতে হঠাৎ একটা সিমুলেট হয়ে যাবে। তোমরা একটু প্লিজ বোঝো। হ্যাঁ, চুপ করে থাকো। রাগ কিন্তু ভালো জিনিস না, তাই না? রাগে কিন্তু মানুষের ক্ষতি করে। আছে দেখে তো দেখা যাচ্ছে, বুঝো না? সামনে চুপ করবে, পেছনে আসলে সামনে কথা বলে সামনে চুপ করবে, মাঝখানে থাকবে, মাঝখানে থাকলে কথা বলছিলেন। হুদাই কথা কো, হুদাই বেশি কথা কো, মহিলা মানুষ না, বেশি কথা কো। ম্যাডাম সব তো আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ। রূঢ় রৌদ্র মানে কি? তীব্র রোদ, যে রোদ আমাদের কষ্ট দেয়। ঠিক আছে, যে রৌদ্র আমাদের যন্ত্রণা দেয়। তো রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, কবির মনে রূঢ় রৌদ্রের মতো কষ্ট। হ্যাঁ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গেলে তবু মানুষ মানুষকে ভালোবাসা দিতে মানুষের উপকার করবে, এটাই স্বাভাবিক। তো কবি যখন মানুষকে ভালোবেসে মানুষের উপকার করতে গেল তখন কবি বুঝতে পারলো, দেখেছি আছে হয়ে গেছে গা পছন্দ নেই আবার। হ্যাঁ, দুই একটা ভালো পরামর্শ দিতে গেল, তখন দেখা যাচ্ছে যে আত্মীয় পরিজন ভুল বুঝে বসলো। হ্যাঁ, যে আমাকে পরামর্শ দিচ্ছে, হয় না এরকম? একে অপরের প্রতি হিংসা থেকে কিন্তু হয়, ভালো করতে আসলেও মনে হয় তো আমার খারাপ করতে আসছে, এরকম। তো কবি এটাই দুঃখ প্রকাশ করছে যে আত্মীয় স্বজনকে আমি ভালোবাসা দিতে গিয়ে, ভালো পরামর্শ দিতে গিয়ে, উপকার করতে গিয়ে আজ আমি দেখেছি যে আমারই হাতে হয়তো নিহত, মানে আমি ভালো করতে গেলাম অথচ আমার হাতে সে কষ্ট পেল। এখানে নিহত মানে মরা বোঝাচ্ছে না, হ্যাঁ, যা আমার হাতে সে মারা হয়ে গেল, এরকম। হ্যাঁ, তো আমারই হাতে হয়তো নিহত ভাই বোন
আবার নাও আবার একটু হয়তো বেতন পারবো তারপর কি হয়ে গেল তারা গাড়ি খরচ লাগে ঋণী, হ্যাঁ? আমরা যারা বললাম পৃথিবীর কাছে ঋণী, আমাদের অনেক কিছু করার আছে, অনেক পৃথিবীতে অনেক কি করবে করার আছে। বলে যাই এই দাদা কে দিছে আজকে এই যে ভাবি ভাবি তাই কিছে ভাবি এখন হয় নাই ভাবি ভাই দেখা বাদ দাও কিনা নাই কিনা চলবো না আমার ভাবি নাই কিনা হ্যাঁ তাই না 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 শুনবো হ্যাঁ না যাবো না না আমার বলতে আমি গিয়ে করছি কাকুর বাচ্চা দিদি দুনো না এবার লাইভে লিখছিলা এবার লাইভে লিখছিলা তোর মেয়ে খালাম বলে ভালো লাগতেছে রিয়েলমি আমি ভাই থাকতাম এই ফোনটা জীবনেও কিনতাম না চলো ভাই যায় ওস্তাদ মেলা কিনে আনতেছি বুঝে গেছো না তো নাম ঢাকা আসলাম এই আমি একসাথে করে আইতেছি তাই কিনিস টাইম যে শুনে যাই অন্য বাজারে কিনবো না না ঠিক আছে থাক আল্লাহ আয় না কেন ক্লোজ এই বাদ হচ্ছে 10 টাকা মেনে নিলে আমার সব কিছু হয়ে গেছে সময় দিলে গেঞ্জি আল্লাহ এ অবস্থা লাগাইছে করাই ধরা ফিলিংস দেয়া কত করছে ব্যক্তিগত বিশেষ করে তারা ওই খারাপ আসলে ভাবি হারাই না ঠিক আছে দেখে যেদিন বাংলা দেয় না বুঝো নাই কমাইছি রাস্তা ওদের কেছে কি কইছে কি আমি কি কইছি বলেন আমার সবার আইবুল রয়েছে আমি তো তোর লোকে তুমি
আজ এত সন্ধ্যা হয় নাই হ্যাঁ সন্ধ্যা হয় নাই আরেকদিন দেওয়া হয়েছে ডিসিপি কি কইছে কি কইছে কই নাই বলে অমন এত বিকাও কি কইছে খালি গড়ক গড়ক ভাই বলে খালি গড়ক ও ও জানাই ব্যাপারটা বুঝলাম আমি বুঝছি গরক যেহেতু গরক কইছে না আমি বুঝছি বুঝার বয়স তো হয়েছে এরপরে সুজি খাই না দুধও খাই না বৃষ্টির সঙ্গে তো মিল করে দিছে এটা আমি কইতাছি খেলা নাই বলে মিল করে দিছে না যেমনি জুগজ দোকানে দিছে নাকি এটা দেখো না কইতো কইছি শুনলো চলো আমগুলো মেদান চলো এ ভাই আমিও তো কিছুই বুঝতেছি না আমরা বাড়াবার দিই ম্যাডামরা বাড়াবার দিই ম্যাডাম বাইরে হোক বেটা হ্যাঁ বাইরে কি 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 ভিত্তিকটা কি কি এর ভিত্তি তোর ভিত্তিক তো আমি বুঝতেছি না কি হয়েছে কিরে 12টার সময় 12টা খেলাবো এটা মনে হয় ফুটবল খেলা 12টার সময় ডেট গেলি তোর ক্রিকেটের নাম দিস না ক্রিকেট ক্রিকেটের নাম দিস না তোমরা হ্যাঁ বাচ্চা কি বলি কে আর মানে কালে দেখছ না মোবাইল করে ফুটবল করে হ্যাঁ ক্রিকেটের নাম দিস না ঠিক আছে মাছটা দেখে খায়া আস নাই
যায় প্রত্যেকটা স্টুডেন্টই মানে তোমরা না মেজরিটি স্টুডেন্ট মনে হয় আসার সময় বাসা থেকে খায় আসে না ওর পাক মানে ছোট ছোট ময়লা যেটুকু আছে ওর কি পর্যন্ত ব্যাস পর্যন্ত নিয়ে যাবে এই খপ 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 একটা শব্দ এখন বলো যে এখন বলা একটু বেরোয় না ওই কথা চলবে খোদায় কথা কইতে দাও আচ্ছা এই কামটা করলি প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি উপস্থাপন করবেন আপনি ম্যানার্স নিয়ে কথা বলবেন আপনার হ্যাবিট নিয়ে কথা হবে তখন এটা বুঝেন না এখন তো বুঝেন না ভবিষ্যতে কি এই কথাটা উঠবে বা হবে হ্যাঁ কে তুই এখন পাগলি না যখন আমরা ম্যানার্সে একদম এই কথা বলবে তখন আমরা ভালো লাগবে তাই তো ভালো লাগবে না আমি সবাই বলতেছি কিন্তু ভালো লাগবে একদম মানুষের যখন ম্যানার্স নিয়ে কথা বলে বিহেভ নিয়ে কথা বলে হ্যাবিট নিয়ে কথা বলে তখন এই জিনিসটা একটু সত্যি ডিসকাসিং ইনটলারেবল এটা অসহনীয় কথা বলা হয় একটা হচ্ছে টলারেবল আর একটা হচ্ছে ইনটলারেবল বুঝলেন তো একটা হচ্ছে সহনীয় আর একটা হচ্ছে অসহনীয় কিছু কথা আছে কিছু টপিক আছে এই কালারগুলোকে বলা হচ্ছে আকাশ আর কে আকাশের নাম তোমরা কি নাম আছে দেখেন বলছে লালন শাহ তাদের কাছে বই আছে বইটা একটু বের করেন প্যাসেজটা গুরুত্বপূর্ণ আছে এতটাও আনইম্পর্টেন্ট না অনেক জায়গাতে এসবের ভিতরে অনেক টেস্ট পরীক্ষা বিভিন্ন কলেজের ভিতরে আসে তোমাদের বোর্ড পরীক্ষা আসে না বলছে লালন শাহ 1774 1890 1774 সালে জন্ম 1890 সালে মৃত্যু এটা কিন্তু আনুমানিক কারণ জানেন এই মেসেজের মধ্যে আছে লালন সম্পর্কে কিছু একটা স্টোরি আছে এই স্টোরিটা অনেকে গল্পটা অনেকটাই সত্যি মনে করে আসলে সেটা কিন্তু গল্প হয় লালন সম্পর্কে কোন জায়গাতে পরিপূর্ণ তথ্য কোন জায়গাতে দেওয়া নাই লালনের জন্ম লালনের হিস্ট্রি লালনের অটোবায়োগ্রাফি লালনের প্যারেন্টস লালনের মানে সামথিং লালন রিলেটেড যা কিছু আছে এভরিথিং গুলো এটা একটা আনুমানিক তথ্যের উপরে ভিত্তি করে রচিত হয়েছে কথা বলছেন আমরা একটু পড়ি যদি এখানে একটা ডেট উল্লেখ করতে 1774 1890 এটা হচ্ছে তার জন্ম আর মৃত্যুর কথা তো বলতেছে ইজ বেস্ট নোন অ্যাজ অ্যান আইকন অফ দ্য বাউল ট্রেডিশন ইন বেঙ্গল সাইলেন্স সাবজেক্ট এটাই আছে ওই যে দিচ্ছি আগে হেলি ইজ বেস্ট নোন অ্যাজ তিনি অনেক বেশি পরিচিত সেন্সটা মেসেজ করতে একটু খেয়াল করেন এখানে গ্রামাটিক্যাল রুলগুলো আমি বলে দিতেছি মানে একটা মেসেজ করলে শব্দ তো জানা হয়েছে ভোকাবুলারি ব্যাপক পরিমাণে শ্রম হবে যদি কেউ সিনসিয়ারলি পড়েন অ্যাটেনটিভলি পড়েন সাথে সাথে এখানে যে গ্রামারের অপশনগুলো এই গ্রামারের অপশনগুলো আমাদের হয়ে যায় কথা বলছেন এখানে দেখেন কি বলছে লালন শাহ ইজ বেস্ট বেস্ট কি গুড বেটার বেস্ট না এটা সুপারলেটিভ ফর্ম না সুপারলেটিভ ফর্ম এখানে দেখেন ইজ বেস্ট তারপর বলছে নোট আমাদের এডিটর ওয়াজ ধরে তিনটা শব্দ সাইলেন্স থাকবে ওই পাশ থেকে শব্দ হয়ে যাবে সুপারলেটিভ শব্দ মায়া শুনতে গিয়ে আসেন মাদার চোখ এখানে কি বলছে আমরা বেশ শব্দটা সুপারলেটিভ ফর্ম গুড বেটার বেস্ট
গুড বেটার বেস্ট একটা ডিগ্রি মানে কিন্তু অ্যাডজেক্টিভ মনে আছে এটা জানেন একটা ডিগ্রি মানে একটা অ্যাডজেক্টিভ এই ডিগ্রি দ্বারা ডিগ্রি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ ডিগ্রি শব্দের অর্থ কি পরিমাপ একটা মাত্রা বোঝায় মাত্রা যেমন ধরেন আমরা বললাম ছেলেটা ভালো তুমি বলে ছেলেটা খুব ভালো ছেলেটা খুব ভালো এই ছেলেটার কোয়ালিটি মাত্রা বোঝাইছে না এটা বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আর যদি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি দুইটা কথা আলাদা আলাদা ক্লাস আজকে পাস স্টুডেন্ট বেশি আলাদা আলাদা আজকে তো স্মার্ট টাইম অনেক স্টুডেন্ট আমি আপনার সঙ্গে বলতে তো এই মাসে আসলে কম মাইন্ড কাজ করতে তারা আছে তাই কথা করছি শাল Hey Lolite, hey, iya ko, Aryan ko. কি অবস্থা এই কয়টা ওইটা আমি একদম হ্যাঁ এই কয়টা বলতে আমি একদম চুল মাইতে থাকি তাই না এই কথা শেষ স্যার যখন প্রথম ক্লাসে ঢুকাইলাম তখন বলিনি যে কম্বাইন ক্লাস ইংলিশ হবে তারপর ওই ক্লাসে কেমন ভাই বসে আছো এত বিগত মানুষ তো মানুষের বইয়ের বুঝো না কিছু যেমন বলবো যখন একটা স্যার এসে বলে স্যার আপনি এখানে ক্লাস করে তো শুনে বসে পুরো বসে আছে এটা যে কত ডিসকাস করে এটা তুমি বুঝবা না তুমি যখন বড় হবা তুমি যখন পড়াবা তখন তুমি বুঝবে এর আগে বুঝবা না এটা তোমাদের বোঝার মতো এবিলিটিও নাই আমি কি প্রথম ক্লাসে বলে জানি যে কম্বাইন ক্লাস হবে তারপর তুমি কেন ওই পাশে যাই বসে থাকো বলো যে কেন আসছো বলো যে কেন আসছো গল্প করার জন্য আরে ভাই গল্প করার জন্য যদি আইসা থাকো তাহলে কলেজে ঢোকার দরকার কি যে বান্ধবীদের নিয়ে বন্ধুদের নিয়ে গল্প করে বাইরে যাও কলেজ গেটের বাইরে চলে যাও তাহলে তো তুমি এখানে গল্প করার জন্য বিশাল স্পেস পাইতেছো এখানে কেউ ডিস্টার্ব করবে না করবে পুকুর তোলা এত সুন্দর জায়গা আছে বসে বসে গল্প করবে যাও তাহলে তো হয় আশেপাশে কত সুন্দর সুন্দর পার্ক আছে জায়গা আছে তাই গল্প করো তাই করতে গিয়ে ওইখানে কেউ ডিস্টার্ব করবো তোমারে অথচ আমরা কলেজে আসি এত কষ্ট করে বাবা মা পাঠায় দেয় এখানে এসে গল্প করে সময়টাকে নষ্ট করে একবারে এদিকে বাবা মা তো পেয়েছে আমার ছেলেটা আমার মেয়েটা ও কলেজের স্টুডেন্ট সেই পড়ালেখা করতেছে আতা যেটা পড়ালেখা করে মাথা লড়তে চায় আর এই ক্লাসগুলো আছে না এটা প্রত্যেক মানুষের কাছে আমি খারাপ আমি এই কথাগুলো বলি সেজন্য আমি প্রত্যেক মানুষের কাছে খারাপ তারপরে মনে মনে মুখ করে আরে গীতি গীতাছে শুধু শুধু গল্প করতে পারতাম 5 মিনিট পড়াইতাম 10 মিনিট গল্প করতাম কি যে খায় আসছো আমি তো ফাইনাল কোনো কথা না আমি তো পারি না নাকি পারি না জি স্যার আমি কি পারি না এই মানুষ না यस স্যার আমি কিন্তু এগুলো দেখে কি করব এটা কি করব না यस স্যার আমি কিন্তু এগুলো পারি আমি করি না কেন করি কারণ এখানে আমি তো এই গল্প করার জন্য আসি না আসি এই গল্প করার জন্য এখানে আমার একটা রেসপন্সিবিলিটি আছে
এই ক্লাসে আসার পরে আমাদের একটা রেসপন্সিবিলিটি কাজ করে, আমাদের অন্য কোনো সেন্স কাজ করে না যারা টিচার, অন্য কোনো সেন্স কাজ করে না যারা অ্যাকচুয়ালি টিচার, তাদের সেন্স কাজ করে। আমি এখানে আসছি 40 মিনিট 30 মিনিট 20 মিনিট যাই পড়াবো যেন আমি কিছু দিয়ে দিতে পারি, আমি কিছু শিখিয়ে দিতে পারি, একটা ওয়ার্ড হলো শিখিয়ে দিতে পারি। এই ধরনের রেসপন্সিবিলিটি প্রত্যেকটা টিচারের মধ্যে কাজ করে, বাট দিন শেষে আমরাই না। এটা বলতেছিলাম, দেখেন is best known as an icon of the Baul tradition। আমরা জানি বাউল মানে কি, বাউল সংগীত আছে না, ফোক মিউজিকের মধ্যে পড়ছি আমরা, ফোক মিউজিকের মধ্যে বাউল একটা ট্রেডিশন, মানে বাউল সং যেটা বলি, এই বাউল সং হলো কি লোকসঙ্গীত না, তারপরে লালনের যে গানগুলা, লালনের যে সংগুলা, এগুলো একটা বাউল ট্রেডিশন, তাহলে লোকসঙ্গীতের মধ্যে পড়ে। বাউল ট্রেডিশনটা কি? লোকসঙ্গীত। তাহলে লালনের গানগুলো কি লোকসঙ্গীত। আর এখানে বলতে লালন শাহ ইজ বেস্ট নোন, লালন শাহ অনেক বেশি পরিচিত। এই নোন শব্দটা কি অ্যাডজেক্টিভ, এই নোন শব্দ কি অ্যাডজেক্টিভ। এখানে নোনের আগে অনেক সময় কোয়েল কথাটা ব্যবহার করে, কোয়েল নোন, নোন মানে পরিচিত, কোয়েল মানে খুব বেশি পরিচিত, নোন মানে পরিচিত, কোয়েল মানে কি, কোয়েল মানে কি, তাহলে কোয়েল নোন শব্দটা হচ্ছে খুব বেশি পরিচিত, এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। আবার নোন যেটা, এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। তো বলতে লালন শাহ অনেক বেশি পরিচিত কি হিসেবে? অ্যাজ এন আইকন, একজন প্রতীক, একটা প্রতীক। এক আইকন শব্দের অর্থ হচ্ছে দুইটা অর্থ ব্যবহার করা হয়, একটা হচ্ছে প্রতীক আর একটা হচ্ছে আদর্শ। লালন একটা প্রতীক হিসেবে সবার কাছে পরিচিত। প্রতীকটা কি? অফ দা বাউল ট্রেডিশন ইন বেঙ্গল, বাংলা বাউল ঐতিহ্যের একটা প্রতীক হিসেবে তিনি সকলের কাছে পরিচিত। লালন শাহ বাংলার একজন বাউল ঐতিহ্যের প্রতীক হিসেবে সকলের কাছে পরিচিত। তাহলে লালনের যদি নামটা আসে, লালনের নামটা শুনে আমরা বলতে পারি সে একজন ফোক ক্রিটিকার, তাই তো, একজন লোক সঙ্গীত শিল্পী বলতে পারি আমরা, একজন লোক সঙ্গীত শিল্পী। তারপরে বলতে দেখেন although she was a philosopher, বলতে যদিও সে একজন ফিলোসোফার ছিল, ফিলোসোফার শব্দের অর্থ হচ্ছে দার্শনিক, তিনি একজন দার্শনিক ছিলেন। আসলে দার্শনিকের কাজ কি? দার্শনিকের কাজ কি বলুন তো? ফিলোসফি একটা সাবজেক্ট আছে আমার কাছে, ফিলোসফি একটা সাবজেক্ট আছে আমার কাছে, আপনাদের আছে নাই? ফিলোসফি যার বাংলা শব্দ হচ্ছে দর্শন, একটা বিষয় সম্পর্কে যে প্রচুর পরিমাণে ধ্যান করে, সাধনা করে, গবেষণা করে, এটা নাম হচ্ছে দর্শন। মানুষ দর্শন করে না আছে কোনো, আমি ভুল কিছু বলছি। দেখেন আমাদের সমাজে, আমি তো আপনাদেরকে অনেক সিনিয়র, তাই না, এমন কিছু মানুষ আছে যাদের সামনে যদি কোনো স্টুডেন্ট এসে বলে আমি ফিলোসফিতে পড়ি, তারা একটু কি আছে না, রিভিউ আছে না, একটা কথা রিভিউ, খেত জাতীয় কোনো কিছু কথা আছে না, যখন বলে দর্শনে পড়ি, বেটা দর্শনে পড়স, বন্ধু বান্ধবরা কি সাইজ করে, এই জন্য এই কথাটা বলা। আসলে কি এই দর্শন বই দর্শন, এটা তো বোঝা দরকার। তাহলে আমাদের মেন্টালিটি দেখেন, আমাদের মেন্টালিটি কত নিচে, কত খারাপ, কত আমরা জঘন্য মানুষ, আমাদের মেন্টালিটি কত নিচে নেমে গেছে। তাহলে দেখেন মেন্টালিটি আমাদের কত নিচে নেমে গেছে। অথচ এই ফিলোসফি শব্দের অর্থ হচ্ছে কি? ফিলোসফি মানে দার্শনিক, যে ব্যক্তি কোন টপিক নিয়ে গভীর জ্ঞান অর্জন করে, দর্শন শাস্ত্রে সে অভিজ্ঞ, তাকে দার্শনিক। যেমন কি আছে না, এরিস্টটল আছে না, বলেন না রাষ্ট্রবিজ্ঞানের জন্য, এরিস্টটল কিন্তু দার্শনিক ছিল, এরিস্টটল দার্শনিক ছিল। তারপরে এরিস্টটলের কাজ কি ছিল? এরিস্টটলের কাছে মানুষ ছিল দর্শন, তাই না? আর কিছু বলছি, যারা এই কথাটা বলে না তাদের চোখে আঙুলে দেখে দেওয়ার দরকার যে এরিস্টটল আসলে কি ছিল আর তুই কোন ধরনের ব্যক্তি। এরিস্টটল একজন শিষ্য ছিল প্লেটো, আছে না, সক্রেটিস ছিল, সক্রেটিস দার্শনিক ছিল। সক্রেটিসের 4টা নাকি 3টা রিয়ারেন্স আছে, এসএসসি লেভেল আর ইন্টারমিডিয়েট লেভেলে। এরিস্টটলের একটা রিয়ারেন্স আছে, আপনাদের এই কোশ্চেন আছে। এরিস্টটল প্লেটোর কাছ থেকে শিক্ষা গ্রহণ করছিল, প্লেটো ছিল একজন চিন্তাবিদ, তার বাবা ছিল, এরিস্টটলের বাবা ছিল একজন সম্ভবত ফিজিশিয়ান, তার বাবা ছিল ফিজিশিয়ান, তার বাবা চাইছিল তার ফিজিশিয়ান বানাবো, কিন্তু তার এটা পছন্দ হলো না। সে তার বাবার বাড়ি থেকে পলায়া প্লেটোর কাছে এসে শিক্ষা নিছে, কারণ প্লেটো ছিল চিন্তাবিদ, ফিলোসোফার ছিল। এটা ভালো লাগতো না তার,
এরকম মেলা কবি রাইটার আছে, ইংলিশ রাইটার, বাংলা রাইটার, বাংলা না ইংলিশ রাইটার যেগুলো আছে তারা অনেক অনেক কবি আছিল যে ভালো ভালো পেশা। এই উইলিয়াম সুমারেস মোগম এসএসসি লেভেলের কোশ্চেন আছে, উইলিয়াম সুমারেস মোগম এই কি ছেড়ে দিছিল, সার্জারি ছেড়ে দিছিল এই সাহিত্য লেখার জন্য। সার্জারি কি চিকিৎসা শাস্ত্র, ডাক্তারি পেশা ছেড়ে দিছিল। ওরাও কিন্তু দার্শনিক ছিল, অথচ দর্শনগত শুনলে আমরা শুধু অন্যদিকে নিয়ে যাই। তিনি ছিলেন একজন ফিলোসোফার, দার্শনিক, চিন্তা মানে চিন্তাবিদ, মানে একটা বিষয় সম্পর্কে যে চিন্তা তোমরা সবাই করি, আমরা কি চিন্তা সবাই, আমরাও চিন্তা বা ওই লেভেলে আমরা চিন্তা, আমরা চিন্তা করি বাট এই চিন্তা থেকে আমরা কোনো সলিউশন আনতে পারি না, আমরা শুধু চিন্তাই করে যাই, অনেক চিন্তা করি, আমরা কোনো সলিউশন আনতে পারি না। আর ওরা চিন্তা করে, আমরা চিন্তা করি আমাদের লাইফ নিয়ে, পার্সোনাল লাইফ হতে পারে, সোসাইটিক্যাল লাইফ হতে পারে, ইকোনমিক্যাল প্রবলেম আমরা চিন্তা করি, আর তারা চিন্তা করে কিন্তু যে পাখিটা উঠতেছে, এটা কেন উঠতেছে, কিভাবে উঠতেছে, এটা নিয়ে তারা চিন্তা করে একটা সলিউশন খুঁজে, এবং তারা একটা সময় যায় সেটা সাকসেস হয়। আর আমাদের চিন্তা তো কি আমরা বুঝি, তাই হোক এন্ড সোশ্যাল রিফর্মার, দেন লালন কি ছিল, সোশ্যাল রিফর্মার শব্দের অর্থ হচ্ছে সংগঠক। আর যে সংগঠন মানে কিন্তু বিল্ড করা, ফর্ম করা, গঠন করা, ফর্ম আছে না, ফর্ম মানে গঠন করা, ফর্মের তিনটা মানে মাঝে মধ্যে পরিবর্তন থাকে। ফর্ম মানে গঠন, শেপ মানে গঠন, মাউল্ট মানে গঠন। ফর্ম মানে গঠন, শেপ মানে গঠন, মাউল্ট মানে গঠন। কোন সময় বিল অথবা মেক শব্দের লাক্ষণ হিসেবে রাখে। বিল মানে কি গঠন স্থাপন করা না, আর মেক মানে কি তৈরি করা। স্ট্রাকচার শব্দের অর্থ হচ্ছে গঠন, এই গঠন ওই গঠন না। স্ট্রাকচার শব্দের অর্থ হচ্ছে গঠন করে একটা ফ্রেম, ওইটা বলছে ফ্রেম। ইনফ্রাস্ট্রাকচার অফ দা সিটিজ, হেরিটেজের মেসেজের মধ্যে আছে ইনফ্রাস্ট্রাকচার অফ দা সিটি। ইনফ্রাস্ট্রাকচার শব্দের অর্থ হচ্ছে অবকাঠামো, অবকাঠামো মানে কি একটা ফ্রেম, একটা নকশা। কথা বলছেন, তাহলে স্ট্রাকচার মানে কি ফ্রেম বা নকশা, গঠন। আর এসে গঠন করা, ওটা নাম হচ্ছে বাদ। কি বলছে দেখেন, তিনি ছিলেন একজন সোশ্যাল রিফর্মার, মানে সমাজ সংগঠক, তিনি সমাজটাকে গঠন করতেছিলেন। তারপরে আবার বলছে হি প্রেস, মূল শব্দ হচ্ছে প্রেস, প্রেস শব্দের অর্থ প্রচার করা। এর কি করছে, কারণ শরীরে অতীতে কি প্রেস রিলিজিয়াস টলারেন্স, রিলিজিয়াস মানে ধর্মীয়, আর টলারেন্স মানে সহিষ্ণুতা। সহিষ্ণুতা মানে কি, যেটা আমরা সহ্য করার ক্ষমতা বলি। এই শব্দ কিন্তু নাম বলতেছে কি প্রেস রিলিজিয়াস টলারেন্স এন্ড রিজেক্টেড সোশ্যাল ডিফারেন্স এন্ড ডিসমিনেশন এন্ড ডিফারেন্স বলতে দেখেন কি প্রেস রিলিজিয়াস টলারেন্স, তিনি ধর্মীয় যে সহিষ্ণুতা, এই সহিষ্ণুতা প্রচার করেছিলেন। ধর্মীয় সহিষ্ণুতা মানে কি, আপনি কিন্তু গালি দিচ্ছেন, আপনার ভিতরে সহ্য করার ব্যাপক পরিমাণে ক্ষমতা আছে, আপনি কি করতেছেন, সবকিছু সহ্য করতেছেন। ইউ আর দ্য মোস্ট টলারেবল পারসন, ইউ আর দ্য মোস্ট টলারেবল পারসন। এখন কথা হচ্ছে স্যার, আমাকে যদি কেউ গালি দেয় আমি কিছু সময় সহ্য করব, অর্থে কি শরীরে রক্ত কম আছে, জোর কম আছে, আমি কি তার থেকে কম শ্রম, আমি কি তার থেকে কম শ্রম, আমি কেন সহ্য করব? কিন্তু সব কথাই বলা যায় না বা উত্তর দেওয়া যায় না। এই জন্য বলতে দেখেন কি প্রেস, সে প্রচার করেছিল রিলিজিয়াস টলারেন্স এন্ড রিজেক্টেড, সে ধর্মীয় সহিষ্ণুতা প্রচার করেছিল এন্ড রিজেক্টেড, এবং সে রিজেক্ট করেছিল, বাতিল করেছিল, অ্যাভয়েড করেছিল কোন জিনিসটা, সোশ্যাল ডিফারেন্স, সামাজিক বৈষম্য। ডিফারেন্স মানে পার্থক্য, পার্থক্য মানে বৈষম্য। সামাজিক যে বৈষম্য বা পার্থক্য আছে এগুলো তিনি বর্জন করেছিল বা বাদ দিয়েছিল। তারপর আবার বলছে বেসড অন ক্লাস, ক্লাস মানে কি শ্রেণী, শ্রেণী মানে কি, ওই যে ধনী গরিব, দরিদ্র, উঁচু নিচু, তারপর আপনি বলতে পারেন বিত্তমান। তিনি মানুষের ভিতরে যে ডিফারেন্সটা, সেটা কি কি বেদে, একটা বলছে ক্লাস, কেস্ট এন্ড ক্রিড। কেস্ট মানে জাতি, আর ক্রিড মানে বিশ্বাস। কোন কোন সময় এই তিন শব্দের অর্থ হচ্ছে ধর্ম। তাহলে হচ্ছে জাত, ধর্ম এবং শ্রেণীভেদে মানুষের যে পার্থক্য, এই পার্থক্যগুলো তিনি রিজেক্ট করেছিলেন, মানে বাদ দিয়ে দিয়েছিলেন। এই ওই পাশে কে রে, এটা নাম দিয়েছে, এই ছেলেটার নাম কি? এই মামুন, এই মামুন, কি নাই মামুন নাই? অফ মাই
এই সহিষ্ণুতার প্রচার করেছিলেন। আরেকটা জিনিসের কথা বলছে, তিনি সমাজের সংগঠক ছিল। এই সংগঠন তৈরি করে সমাজের দায়িত্ববান একজন ব্যক্তির মধ্যে তিনি ছিলেন সমাজ থেকে বৈষম্য দূর করা। সেটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এটা হতে হবে। মানুষ মানুষ হিসেবে যতটুকু অধিকার থাকা দরকার, মানুষ হিসেবে যতটুকু প্রাপ্য অধিকার থাকা দরকার, তাকে তার ততটুকু দিতে হবে। এইগুলো নিয়ে সে কথা বলছে। তারপর আবার বলতে দেখেন, he also believed that, তিনি আরো বিশ্বাস করেছিলেন যে a search for truth, সত্যের সন্ধান ওই থেকে শুরু করতে হবে। should begin with the body, আমাদের মনের মধ্যে থেকে শুরু করতে হবে। মন না, শরীরের মধ্যে থেকে। সত্যের সন্ধানটা আমাদের শরীরের মধ্য থেকে শুরু করতে হবে। আমরা বিউটি প্যাসেজ করছি না, মনে আছে? বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। মানে যেটাই সত্য সেটাই সুন্দর, যেটা সুন্দর সেটাই আবার সত্য। এই জন্য বলছে সত্যের সন্ধান মানে কি? আমাদের মনটাকে আমরা যদি নিজেরাই ভালো হতে চাই, সুন্দর হতে চাই, নট ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের কথা বলে এখানে, শারীরিক কোনো সৌন্দর্যের কথা বলে নাই, আমরা যদি ভিতর থেকে সুন্দর হই, ভিতর থেকে ভালো হই, এই কথাই বলছে। এটা কই? আমাদের শরীরের মধ্যেই আছে। এটা লালনের কথা। সত্যের সন্ধানটা আমাদের শরীরের মধ্য থেকে শুরু করা উচিত বা শুরু করতে হবে। পরের লাইনে আবার বলতে দেখেন, which dictate the mystery of creation, mystery শব্দের অর্থ হচ্ছে রহস্য। ক্রিয়েশন মানে কি? সৃষ্টি। সৃষ্টির যে রহস্য, এই রহস্যগুলোকে রিফ্লেক্ট করবে। রিফ্লেক্ট শব্দের অর্থ হচ্ছে প্রতিফলিত করা। রিফ্লেক্ট মানে প্রতিফলিত করা, যেটা আমাদের সৃষ্টির রহস্যকে প্রতিফলিত করে। তার মানে লালনের কথা হলো যে আমরা যে সত্যের সন্ধান করতে চাই, এটা আমাদের কই আছে? নিজেদের শরীরের মধ্যে আছে। এবং এই সত্যের সন্ধান যদি পেতে চাই, তাহলে কি করতে হবে? পরের দিকে বলবে সত্যের সন্ধান পেতে হলে ধ্যান করতে হবে। ধ্যান লালনের কথা অনুসারে। তারপরে আবার বলতেছে, all the লালন song are at mere for the profound philosophical and mystical insight they offer. একটু খেয়াল করেন, although যদিও লালন song, লালনের গানগুলা আর এক মায়া শব্দের অর্থ প্রশংসা করা। যদিও লালনের গানগুলা অনেক বেশি প্রশংসিত, কোন দৃষ্টিকোণ থেকে এখানে বলছে? ফর দা প্রফাউন্ড শব্দের অর্থ হচ্ছে গভীর। আর পরে বলছে ফিলোসফিক্যাল মানে দার্শনিক। লালনের গানগুলা দার্শনিক গভীর দৃষ্টিকোণ থেকে এগুলো বেশি প্রশংসিত। আবার বলছে এন্ড মাইস্টিক্যাল ইনসাইট, মাইস্টিক্যাল শব্দের অর্থ হচ্ছে আধ্যাত্মিক। আধ্যাত্মিক বুঝেন? অলৌকিক যেটাকে বলি আমরা, মানুষের ভিতরে অলৌকিক ক্ষমতা থাকে না? আমরা এই প্যাসেজ এর ভিতরে বলবো। এখানে আছে, এই বইয়ের ভিতরে আছে গাজীপুরের একটা প্যাসেজ আছে। এই গাজীপুরের প্যাসেজের ভিতরে কি বলছে জানেন? গাজীপুর নামে একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তি ইসলাম ধর্মের প্রচারক ছিল সুন্দরবনের আশেপাশে। সুন্দরবনের আশেপাশে ইসলাম ধর্মের প্রচারক ছিল। এই ব্যক্তি যখন বনে যাইতো, বনের যে হিংস্র প্রাণী থাকতো না, যদি বলি বাঘ, যদি বলি তারপরে সিংহ, যেটাই বলি, তারা তাদের বাউল শব্দের অর্থ হচ্ছে বাদ্য, আবার বলা যায় বাসা। তারা তাদের বাসা থেকে বের হলে সাহস পেত। একটা বাঘের উপরে চড়া, এই গাজীপুরের ছবি আছে, এই একটা বাঘের উপরে চড়া, এই গাজীপুর একটা বাঘের উপরে উঠা, মানে মানুষ যখন ঘোড়ার উপরে উঠে না, এই বাঘের উপরে উঠে সে বনে চলতেছে, এবং তার একটা সাপও আছে, কোনো বিপদ নেই। এটা হচ্ছে আধ্যাত্মিক কোন শক্তি, আধ্যাত্মিক কোন ক্ষমতা। আমরা বেসিস পাবো, সামনে আছে। বেহুলা লক্ষ্মীপুরের পরে, বেহুলা লক্ষ্মীপুর পড়াইছে না? স্যার বেশি পড়ায়। হ্যাঁ, তারপরে বলছে দেখেন, he did not receive any formal education, মানে তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। ফর্মাল শব্দের অর্থ হচ্ছে ইনস্টিটিউশনাল লেসনিং। ইনস্টিটিউশন মানে কি? প্রতিষ্ঠান। আর ইনস্টিটিউশনাল মানে প্রাতিষ্ঠানিক হচ্ছে অ্যাডজেক্টিভ। বলছে he did not receive any formal education, সে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ করছিল, অথচ সে গান লেখতেছে, সমাজ অনুসারে কাজ করতেছে। তার মানে তার ভিতরে আধ্যাত্মিক কোনো কোয়ালিটি ছিল, জ্ঞান ছিল, আল্লাহ প্রদত্ত যেটা ছিল। কিন্তু আয়েশা সাহেব শিখিয়ে গেছে নাস্তিক হয়ে গেছে। আল্লাহ তাআলা তার ভিতরে এত জ্ঞান দিল, এত কিছু দিল, পৃথিবীতে আয়েশা সাহেব, যখন মানুষ, একটা কথা আছে, যারা বেশি গবেষণা করে, যারা বেশি জ্ঞানী মানুষ, তারা নাস্তিক বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ের যারা মুসলমান থাকে, একটা সময় এসে গবেষণা করতে করতে যখন প্রচুর পরিমাণে জ্ঞান তাদের হয়ে যায়, তারা নাস্তিকের দিকে চলে যায়। এরকম অ্যাভেলেবল এখন। তো বলতেছে দেখেন, কিন্তু তার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না। তারপর বলছে নট মাচ ইজ নোন অ্যাবাউট হিজ আর্লি লাইফ। আর্লি লাইফ শব্দের অর্থ হচ্ছে চাইল্ডহুডের কথা বলছে। তার শৈশবকাল সম্পর্কে এত কিছু জানা যায় না।
ওই যে বললাম না যতগুলো তত দিছে সবগুলো আনুমানিক উপর ভিত্তি করে দিছে একটা আনুমানিক কাহিনী সাজা দিছে বলতেছে তার শৈশবকাল সম্পর্কে এত বেশি তথ্য জানা যায় নাই তারপরে কি বলছে দেখেন এর পুত্র রাষ্ট্রী আবার কি তার সম্পর্কে একটা জনপ্রিয় স্টোরি আছে গল্প আছে গল্প দ্বারা কি দেখেন হুইজ মেনি বিলিভ টু বি ট্রু যেটা অনেকেই সত্য মনে করে সত্য বলে বিশ্বাস করে যে গল্পটা তার সম্পর্কে আছে এটা অনেকেই সত্য বলে বিশ্বাস করে তার মানে গল্পটাও বেসলেস গল্পটা যে পরিপূর্ণ সত্য এমন না কেউ কেউ বিশ্বাস করে আবার কেউ কেউ বিশ্বাস করে না তারপরে বলতে দেখেন ইজ দ্যাট এই গল্পটা হচ্ছে হোয়াইল অন এ পিলগ্রিমেজ শব্দের অর্থ হচ্ছে তীর্থযাত্রা বলতে পিলগ্রিমেজ তো এ হোলি প্লেস যখন কোন হোলি মানে পবিত্র প্লেস মানে জায়গা যখন কোন পবিত্র জায়গাতে তীর্থযাত্রীরা যাইতেছিল তখন এই লালন তার সাথে ছিল লালন ও ওয়াজ বর্ন এ হিন্দু লালন হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিল কন্টাক্টেড স্মল পক্স কন্টাক্ট শব্দের অর্থ হচ্ছে স্পর্শ আবার কন্টাক্ট মানে যোগাযোগ কিন্তু এটা বলতেছে কন্টাক্টেড স্মল পক্স মানে তার দুটি বছর হয়েছিল যখন সে একটা তীর্থযাত্রার উদ্দেশ্যে রওনা হয়েছিল তার সঙ্গীর সাথে যারা ছিল সবাই যে হিন্দু ছিল নাকি তীর্থযাত্রায় মুসলমান ছিল কিন্তু বর্তমান সময়ে মুসলমানরা খুব খারাপ তীর্থযাত্রা না যে কোনো অনুষ্ঠান হইলে হলো যাব এটা অনুষ্ঠান কিন্তু হিন্দুদের মেজরিটি মুসলমান থাকে হাত চলতে থাকে মেজরিটি মুসলমান মনে হয় দরকার পূজা কথা হইলে ওদেরই অনুষ্ঠান ওদেরই হইবে অনুষ্ঠান হইলে তাদের অনুষ্ঠান এটা কারণ হাসিনা কইছে না ধর্ম রাজা সব সবার খালা কইছে না এটাই বলি খালা কইছে তো হয়ে গেছে দেখেন তারপরে কি বলছে কন্ট্রাক্টেড স্মল প্রোগ্রাম ওয়াজ অ্যাবান্ডন্ড বাই হিজ কনফিডেন্স খারাপটা ধরনের মানুষেরা কিভাবে দেখেন আমাদের মুসলমানের ভিতরে সাপোজ আমাদের যে বিভিন্ন ধরনের জামাত জামাত বের হয় সাপোজ এইখানে যদি কোনো মানুষ অসুস্থ হয় ওই মানুষটাকে কি ফালায় দেয় তারা ফালায় তাহলে তাদের ধর্মের শিক্ষা কত যারা হিন্দু আছেন আমি আপনাদের হেড করতেছি না আমি কোনোভাবে হেড করতেছি না আমি সত্যিকারে বলতেছি যেমন ধরেন এখানে এই লালনের স্মল পক্স ছিল গুটি পছন্দ ছিল তার যে সঙ্গীর সাথে এগুলো ছিল তারা তাদের অ্যাবন্ডন করতেন অ্যাবন্ডন শব্দের অর্থ ত্যাগ করা মানে রিভার্সাল বাদ দেওয়া বাদ দিয়া তারা তাদের তীর্থযাত্রায় চলে গেছে হোলি প্লেসে চলে গেছে তাহলে বাদ কেন দিল স্মল পক্স ভালো হতো জীবনে না ভালো হতো না এখানে একজন মুসলমান সোয়াসেরু হ্যাঁ গুটি পছন্দ সোয়াসেরু বুঝলাম করোনার মধ্যে যে সমস্ত ব্যক্তিদের দাফন কাফন করে নাই মুসলমানকে দাফন কাফন করে নাই ওদের তো করোনা হয় নাই সাপোজ একটা কথা বলি করোনার ভিতরে আমার নানি প্রচুর পরিমাণ অসুস্থ প্রচুর মানে বলা কথা ভাই এত অসুস্থ জ্বর মানে করোনার যতগুলা সিম্পটম ছিল সবগুলো তার মধ্যে ছিল এখন কথা হইলো মা কয় কি দেখ উনি কিন্তু মা আমার মা আবার ওনার মা কথা বুঝছো মা করেছে তার মানে হিসাবটা দেখেন উনি অসুস্থ ওনার কাছে যাওয়া যাবে সবার মতো করা যাবে কোভিড-19 এর কথা সবাই শুনছে তখন তাহলে ওনারা তো আমরা ইচ্ছা করলে বা চিকিৎসা না করায় একটা লোক দূরে ডাক্তারের কাছে নিচে ডাক্তার দেখবে না তো ভাইয়া করোনা স্যাম্পলগুলো আছে দেখুন এটা রিকোয়েস্ট করে ডাক্তার দেখেছি ডাক্তার দেখে তো বাসায় নিয়ে গেছি ওনারা ছেড়ে দিল মামা তো কি জানেন আজকাল ভিতরে অটোতে আপনারা বলছেন এটা হচ্ছে নিজের মানে নিজের ছেলে ওরা আমার মায়া করতেছে আমি শুধু মামারটা বললাম না আমার মায়েরটা বললাম যেটা বলছি আমি যে সত্য যেটা বলছি এটা আমি বলছি ওই কি সুস্থ হয় নাই সুস্থ না আমরা তো পালাই দিই দেখলে করছি অথচ এটা দায়িত্ব ছিল ওনার ছেলের বা ওনার মেয়ের বেশি দায়িত্ব ছিল কিন্তু আর এই বেচারা বক্স হইছে এরা কি করলো এরা বাদ দিয়ে দিল যে তোরে বাইরে মোনা ছেলে চলে গেল কত সুন্দর মানুষ তারা তারপরে কি দেখেন সে কি করছে
এ মুসলিম ফকির সিরাজ শাহ, একজন মুসলিম ফকির, তার ব্যক্তির নাম হচ্ছে কি সিরাজ শাহ, তার আমরা শাহজি বলছি। এই ব্যক্তি কি করলো দেখেন, পিকটা নিয়ে তাকে তুলে দিল এবং তাকে তার বাড়িতে নিয়ে গেল। পিকটা নিয়ে and took him to his own house. ভাই এটা রেসপন্সিবিলিটি, এখানে ভালো মানুষ খারাপ মানুষ বলা যাবে না, এটা প্রত্যেকটা মানুষের রেসপন্সিবিলিটি, দায়িত্ব পালন করতে হবে। ঠিক আছে, কোন মানুষ যদি মারা যায় তার সেভাবে মারা মানে কি লেখা আছে এভাবেই বল। সাপোজ যে কত জায়গায় আমার কোচিং এর সামনে, আমার কোচিং এর সামনে, আমার কোচিং এর সামনে, এটা আমার কোচিং এর গেট, এই পাশে। এই ছেলের বয়স কত? 8 বছর। শুনছেন না? 8 বছর বয়স, নাকি মরার বয়স হয়েছে? और दूसरा से ये स्पॉटे একবার স্পॉटे আমার সাথে সামনে আমি উসি থেকে বের করে দিয়েছিলাম, সেকেন্ডে ব্যাচ করতেছিলাম, বের হইছে ফ্ল্যাশে দিয়ে দিলাম। আর হায়াত ছিল এইভাবে মন কিভাবে চলে যাও। যেমন আমার ছোট ভাই কান ধরে মারা গেছিল 19 সালে 15 আগস্ট, আর হায়াত ছিল এই পর্যন্ত। মানুষের কষ্ট হবে, স্বাভাবিক কষ্ট হবে, কিন্তু এই কষ্টটা সারা জীবন থাকা যাবে না, কারণ আমি যতদিন বেঁচে আছি পৃথিবীতে আমার কিন্তু সব কন্টিনিউ করা লাগবে। ওটার সাথে আমি যদি বলবো আমার যদি এভাবে কোনো কিছু অ্যাক্সিডেন্টলি আমি যদি করে যাই, আমার অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার না হয়তো আমার ছিল, আল্লাহ তো এটা হয়ে যাবে, এটা নিয়ে আফসোস করার কিছুই নেই, এটা নিয়ে আপনি সেভ রাখা উচিত। তবে মানুষের কথা হলো যে নিজে সেভ থাকতে হবে, হ্যাঁ যথেষ্ট পরিমাণে সেভ থাকতে হবে। আমি বাইক ওঠার পরে যদি মনে করি আমি তো বিমান চালাইতেছি, তাহলে তো যাই হবে না, তাই হবে সেভ থাকতে হবে। যাই হোক, পরে লাইন বলতে গেলে সিরাজ সাইটাকে কি করলো, পিকটা শব্দের অর্থ তুলা, তাকে তুলেছিল এবং took him to his own house where he nurse শব্দের অর্থ সেবা করা, যেখানে তাকে সেবা করেছিল, তো ব্যাক টু হেলথ, তার সেবা করে তাকে সুস্থ করেছিল। তারপরের কথা বলতে দেখেন, when লালন became home, লালন যখন তার বাড়িতে গেল, লালন যখন সুস্থ হওয়ার পরে লালন যখন তার বাড়িতে গেল, বাড়িতে ফেলেছিল, তখন কি হয়েছে দেখেন, his family refused to take him, তার পরিবার তাকে রিফিউজ করলো, অস্বীকার করলো, তাকে গ্রহণ করলো না। কারণ কি জানেন, কারণ সে মুসলমানের বাড়িতে ছিল। কত সুন্দর একটা কথা বলবো না, মুসলমানের বাড়িতে ছিল, সেজন্য তার পরিবার তাকে গ্রহণ করবে না। অথচ ওই ব্যক্তি আবার সিরাজ শাহের কাছে ফেরত ছিল, সিরাজ শাহ তাহলে দুনিয়া দরবারে ভিতরে এই পারা হয়েছে কি, এইটুকু বলে দুটো দরকার। তার বাবা তার পিতা মাতা তাকে রিফিউজ করেছিল, অস্বীকৃতি জ্ঞাপন করেছিল গ্রহণ করতে। আমি তো ভুলে গেছিলাম না, তুই যে উনি একজন আছে, ভুলে গেছিলাম, সরি। আপনারা কিন্তু ডিস্টার্ব করার জন্য আমি কিছু বললাম না, ঠিক আছে? যেটা শুনতে সেটা বললাম, কি জানো তথ্য নাকি কি জানো না। এখন নাম ধরো কি, ওই যে ওই পাশে তোমার নাম ধরো কি, না কি জানো, শর্মা কি দেবনাথ নাকি কি জানো, শর্মা এটা তো এই যে সবাই কথা বলতে আপনি কিছু মনে করো না, হেড করতেছি না, কিন্তু যেটা সত্য সেটাই বলতেছি, ঠিক আছে? এদিকে দেখো, তারপর বলছে এসি বিপিনে মুসলিম ভাওদর, যে মুসলমানের বাড়িতে ছিল, তার বাবা মা তাকে অ্যাকসেপ্ট করতে কি করেছিল, মানে অস্বীকৃতি জ্ঞাপন করেছিল। তারপর বলতে দেখেন সোলালো বিনান্দ সিরাজ শাহ, লালন আবার সিরাজ শাহের কাছে চলে গিয়েছিল। তারপর যে একভাবে লাইফ অফ ডিভোশন, এই যে সিরাজ শাহের কাছে যাওয়ার পরে সে সন্ন্যাসী জীবন শুরু করে দিয়েছিল। ডিভোশন শব্দের অর্থ হচ্ছে নিমগ্ন থাকা, কোনো কিছুর মধ্যে নিমগ্ন থাকা, ডিভোশন মানে নিমগ্ন। তারপর বলতে দেখেন অবস্থা এস ফেডিয়াগম শব্দের অর্থ সন্ন্যাসব্রত, সন্ন্যাসব্রত জীবন শুরু করে দিয়েছিল আন্ডার হিজ গাইডেন্স। এই ছেলেরা পিছনের দিকে কথা বলতেছে, আন্ডার হিজ গাইডেন্স মানে হচ্ছে ওই সিরাজ শাহের তত্ত্বাবধানে, দিক নির্দেশনায়, সিরাজ শাহের দিক নির্দেশনায় সে কি করলো, সন্ন্যাসব্রত জীবন যাপন শুরু করে দিয়েছিল। তারপর বলতে দেখেন আফটার দ্য ডেথ অফ শাহজির মৃত্যুর পরে লালন সেকাবেন আকরা শব্দের অর্থ হচ্ছে যেখানে লালনের ধর্মপ্রচারটা কিংবা এটা অবকাশ শুরু হয়েছিল, এটা বলছে আকরা। আবার পরে লাইন বলছে অল মনেস্টি শব্দের অর্থ উপাসনা, যে কোনো উপাসনা হলে, যে কোনো ধর্মের যে উপাসনা হলে, এর প্রত্যেকটা হচ্ছে কি মনেস্টি মানে উপাসনালয়। লালন একটা উপাসনালয় স্থাপন করেছিল, কোথায়, ইন সেভিয়া নিয়ার কুষ্টিয়ার কাছে, সেভিয়াতে, মানে গ্রামের নামটা কি সেভিয়া। তারপর হচ্ছে ইটস
would attack, admire, and majesty in search of salvation, who became initiated into Baul asceticism and became his disciples. তারপরে দেখেন its own attack, admire, এটা প্রতি শীঘ্রই যারা লালনের প্রশংসা করতো তাদের প্রতি তারা এটার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। আবার বলতে দেখেন and majesty in search of salvation, salvation মানে মুক্তি। আমরা কি বলি না এর বিয়ারসানি বলতে মুক্তির জন্য মাইস্টিক শব্দের অর্থ হচ্ছে আধ্যাত্মিক, মাইস্টিক থেকে মাইস্টিক গেল হয় আধ্যাত্মিক মুক্তির জন্য ইন কবিকে ইনিশিয়েট মানে শুরু করা মানে বিগিনের সার্নিম স্টার্টেড সার্নিম বলতেছে কবিকে ইনিশিয়েটেড ইনটু বাউল অ্যাসিস্টেন্সিজম। বাউল যে সন্ন্যাস ব্রত এই সন্ন্যাস ব্রতটা তারা সেখান থেকে শুরু করেছিল। এই লালন যখন আত্মা স্থাপন করলো তখন যারা তার প্রশংসাকারী ছিল এই প্রশংসাকারীগুলো লালনের প্রশংসা করা বাদ দিয়ে তার শিষ্য পরিণত হলো। আর যখন শিষ্য পরিণত হলো তখন তারা এই বাউল ট্র্যাডিশনটা ওইখান থেকে আস্তে আস্তে শুরু করে দিয়েছিল। তারপরে আবার বলতে দেখেন and became his disciple শব্দের অর্থ হচ্ছে শিষ্য। যখন তারা এই চর্চাগুলো করা শুরু করলো তখন এই ব্যক্তিগুলাই লালনের শিষ্যতে বা ভক্ততে পরিণত হইতেছিল। Yes, লালন began writing and composing songs, যখন লালন গান লেখা শুরু করে দিয়েছিল which his disciples sang, যেগুলো তার শিষ্যরা গাইতো কি তারা কুইন্টা অ্যাকম্পেনিমেন্ট অফ একতারা ও দোতারা মানে একতারা কিংবা দোতারা দিয়ে এই গানগুলো তারা গাইতো। গাইতে গাইতে তারা অনেক বেশি ফেমাস হয়ে গিয়েছিল। দেখেন his fame spread, ফেম শব্দের অর্থ হচ্ছে সুনাম, স্প্রেড শব্দের অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া। আরেকটা কথা বলতে খুব খার গেয়ে শব্দের অর্থ হচ্ছে দূরে অনেক দূরে। তার এই সুনামগুলা যখন গানগুলা গাইতো ভক্তরা গাইতো এভাবে তার সুনামটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর এন্ড কাজী নজরুল ইসলাম এবং দোজ ও অ্যাডমায়ার হিম। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম হচ্ছে ওই সমস্ত ব্যক্তিগুলোর মধ্য থেকে দুইজন ব্যক্তি যারা লালনের প্রশংসা করেছিল। যে সমস্ত ব্যক্তিগুলো লালনের প্রশংসা করত রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম ছিল ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে দুইজন ব্যক্তি। এবং সে কি করেছিল দেখেন and they are influenced by his শাহজিয়া philosophy, শাহজিয়া মানে হচ্ছে সন্ন্যাসব্রত এবং তার যে সন্ন্যাসব্রত দর্শন এই দর্শনের প্রতি তারা ইনফ্লুয়েন্স হয়েছিল মানে প্রভাবিত। কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর সহ লালনের গানের প্রতি ইনফ্লুয়েন্স হয়েছিল। তার যে শাহজিয়া philosophy এর প্রতি তারাও ইনফ্লুয়েন্স হয়েছিল, প্রভাবিত হয়েছিল। তারপর বলছে ব্রিগেডিয়ার দ্য অ্যাটাইনমেন্ট অফ দ্য সেলফ ও দ্য সিম্পল ট্রুথ, সত্য যেটা এই সত্যের যে অনুসন্ধান আগে বললাম না সত্যের অনুসন্ধান শরীরের মধ্যে আছে এটা লালনের কথা কিন্তু। তারপর বলছে দ্যাট রিসাইড ইন ওয়ানস ওন বডি, রিসাইড শব্দের অর্থ অবস্থান যেটা মানুষের শরীরের মধ্যে রয়েছে। আবার বলছে নট আউটসাইড, এর বাইরে নাই, মানুষের শরীরের বাইরে নাই। সত্যের সন্ধানটা করতে গেলে কোথা থেকে করতে হবে? শরীরের ভিতর থেকে। কিন্তু লালনের কথা দিয়েছে লালনের কথা আমরা জানি লালন যে ব্র্যান্ড বলি যেটাই বলি এটা হচ্ছে আসলে বিধর্মী বলে কোনো জাতি ধর্মই ওরা মানব ধর্মে বিশ্বাস, মানব ধর্ম নামে পৃথিবীতে কোনো ধর্ম আল্লাহ পাঠায় আল্লাহ পাঠায় এগুলো মানুষের বানায় না আর এগুলো জীবন থাকে, এটা আমাদের বিশ্বাস। তারা কিন্তু তাদের বিশ্বাস আলাদা, আমরা তাকে ফোর্স করবো না। তার ইচ্ছা, তার ভিতরে যদি আল্লাহ যদি হেদায়েত দিবেন সে হবে। আর যদি হেদায়েত না দেয় সে করে থাকবে আমার কি? আমরা কেন এসে দেখবো, আমরা কেন এসে দেখবো ভাই কেন লাগছিল আমার তো কিছু তো বলবো আছে কিছু আছে সাথে নিয়ে কই ভাই আমি তো না তার না বলো বলে দেখি সম্পূর্ণ এর বিশেষ কথা কেন বললা বিশেষ কথা আছে বিশেষ কথা শুরু করব আমরা তো না দেখে করি না দেখে বিশ্বাস করে বুঝো আমরা আল্লাহ দেখি এটা না তবে যেটাই বলি আমরা লালন দয়া করে একটা অনুরোধ করি আপনাদের লালনের গানগুলো শুনে না শুনেন না আগে লালন শাহ লালন ব্র্যান্ড সহ এইসব ভান্ডারি গান আচ্ছা
সবই বান্ধব এখানে আরেকটা লাইন আছে প্লিজ ক্যান ইট তো সাধনা আমার মেডিটেশন মানে এতে সত্যের সন্ধানটা আমাদের মতো শরীরের ভিতর থেকে খুঁজে নিব সত্যটা এটা কার মাধ্যমে সম্ভব সাধনা সাধনা মানে কি জ্ঞান সাধনা মানে তারপরে বলছে মেনি অফিস সিস্টেমের মধ্য থেকে মহান তারপরে শিষ্য ছিল যারা বিখ্যাত হয়েছিল কিসের জন্য ফটে আসুন তাদের এই গানগুলোর জন্য তার শিষ্যরা তাদের এই গানের জন্য বিখ্যাত হয়েছিল তার ভিতরে কিছু নাম উল্লেখ করতে যে ইনক্লুডেড কাঙ্গাল হরিনাথ মন্ডল পাগলা কানাই এন্ড সুসাই এটা বলতে এই ব্যক্তিগুলো হচ্ছে তার শিষ্য যারা গান গাওয়ার জন্য অনেক বেশি বিখ্যাত বুঝছেন কি আমার কি দেখি এই কি এই আমারে মিষ্টি যদি ঢুকবার মন ধরে ঢুকবো নাহলে বুঝো নাই একটা কথা লাগে সাপা চিনা স্যার আবার অনেকে বলে কেন মানে অনেকেই বলে আমার সামনে না অনেকেই বলে আমার সামনে আমার কান পর্যন্ত কথাগুলো আছে বুঝছেন আমি যেটাই করি সম্পূর্ণ এখানে আসার পরে বাইরে না এখানে আসার পরে আমি যতটুকু করি সম্পূর্ণ আপনাদের ব্যবহার হবে সেই জন্য আমার উপরে কোনো অভিমান কোনো অপরাধ দিয়ে না আপনি অনেক কম হয়ে পড়ে গেছেন কিসের অভিমান থাকবে হ্যাঁ আমি দেবো চোখে দেখতেছি না বেরিয়ে খারাপ খাবো আমি